রাত্রি আপনাকে ধন্যবাদ। জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুল তারেক। ব্রিক্সের সদস্য না হয়েও আসন্ন সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। আমন্ত্রণের সাড়া পাওয়ার ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশটি, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। বিকেলে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। বৈঠক শেষে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সফল এক বৈঠকে মিলিত হয়েছিলেন তিনি। তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক এমন কোনো বিষয় নেই যা সমাধানযোগ্য নয়। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. There is no problem which cannot be sorted out. With the mutual understanding, ultimately at the end of the day it is people. প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাব। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘের মঞ্চে প্রথম ভাষণ। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভায় অংশ নেওয়া এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবারের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শিল্প খাতে শিগগিরই গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে টেক্সটাইল খাতের প্রতিনিধি দল জানায়, বিগত আমলে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় শিল্প খাতে গ্যাস সংকট হয়েছে। এদিকে ডাবল শিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ১২,০০০ কোটি টাকার ২টি প্রকল্পের কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেটাতে পারবো। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। হবিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে মৌলভীবাজার থেকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বহর শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পরে প্রায় ১ ঘন্টা বাকবিতণ্ডা শেষে পুলিশি বাধা ভেঙে গাড়ি বহর নিয়ে হবিগঞ্জে যায় নেতারা। এদিকে হামলার ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি রিঙ্গনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনসিপি। বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে তাদের গাড়ি বহর আটকে দেওয়া হয়। গাড়ি বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, আতিক, মোজাহিদ ও মাহমুদা মিতু সহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। এনসিপির নেতাদের অভিযোগ, হবিগঞ্জে যাবার সময় পুলিশ তাদের সামনে এগোতে নিরুৎসাহিত করে। এর আগে বুধবার বিকেলে হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এখানে বিএনপি সরকার, এখানকার দলীয় এমপি সবাই মিলে প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে এবং সর্বশেষ তারা এখানে চারপাশ দিয়ে ছাত্রদল, যুবদল, বিভিন্ন
তারপর বিএনপির বিভিন্ন ধরনের, আমরা ওই দিক থেকে স্লোগান শুনছি, আমাদেরকে অনেকে এখানে ভাইরা আছে এসে বলছেন যে সশস্ত্র ভাবে তারা ওইখানে দাঁড়িয়ে আছে। সর্বশেষ আমরা একটা জিনিস বলেছি যে আমাদের এখানে মামলা নিতে হবে। মামলা যদি আমরা এখানে করে না যেতে পারি তাহলে এই বাংলাদেশে আর রাজনীতির কিছু থাকে না, আরেকটা স্বৈরাচারের পথ শুরু হয়। এদিকে হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। তাতে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের সাথে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে এনসিপির একটি বিক্ষোভ মিছিল জামাল খান মোড় ঘুরে আবারও প্রেস ক্লাবে শেষ হয়। এ সময় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সমাবেশে এনসিপি নেতারা হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। তারা অভিযোগ করেন, সরকারি দল আগের স্বৈরাচারের মতন আচরণ শুরু করেছে, স্বাভাবিক মিটিং মিছিলেও তারা হামলা করছে। এভাবে বর্তমান সরকার নব্য স্বৈরাচার হয়ে উঠছে বলে মন্তব্য করেন এনসিপি নেতৃবৃন্দ। রাজনৈতিক দলের মত প্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত। উস্কানিমূলক অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে পারস্পরিক আলাপ আলোচনা ও বিতর্ক থাকবে, তবে সেটা যেন সংঘাতের দিকে না যায়, সেজন্য সবাইকে সহনশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি জুলাইয়ের পটভূমি তৈরি হয়েছিল। জুলাইকে বিএনপি যথাযথভাবে স্মরণ এবং শ্রদ্ধা করে। গত বছরের ন্যায় এবারও এই দিনটিকে পালন করবে বিএনপি। 4 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ আলোচনা সভা করবে বিএনপি। তাতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন বলে জানান তিনি। মত প্রকাশেরও তো একটা সভ্য ইয়ে থাকা উচিত, সভ্য ভাষা, সভ্য শব্দ ব্যবহার করা উচিত। কিন্তু সেইটা না করে যদি প্রতিনিয়ত উস্কানিমূলক কথাটা কিন্তু গণতন্ত্রের বিকাশের জন্য এবং গণতন্ত্রের পরিবেশ রক্ষা করার জন্য সহায়ক হবে না। বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা বলা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সমাজ কল্যাণ মন্ত্রী আরও বলেন, কটু কথা বললে জনগণ বসে থাকবে না। একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এ ধরনের চেষ্টার জবাব রাজপথেই দেবে বিএনপি। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুখ আছে বলেই, বাক স্বাধীনতা আছে বলেই আপনি যা মনে চাই তাই বলবেন, এটাও তো ঠিক না। গণতন্ত্র তো এটা বলে না। এবং আপনার ভাষায় সংযত হওয়া উচিত, কথা বলায় সংযত হওয়া উচিত, আয়নায় চেহারা দেখে কথা বলা উচিত যে আপনি কতটুকু বলবেন আর কতটুকু বলা উচিত নয়। বাক স্বাধীনতা মানে এরকম অবারিত স্বাধীনতা নয়। একজনকে মেলাইন করবেন, একজনকে যাচ্ছে তাই ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন, একজনের সম্মানহানি করবেন, এটি তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতেই ইসিতে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দুপুরে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগের ফলে স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারেও ইসির কাছে দাবি জানানো হয়। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত থেকে সরে আগের অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা গোলাম পরওয়ার। স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে 9 প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো?
একটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না। একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। 2018 সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রগুলোর তথ্য উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, ভোট কারচুপির অভিযোগে সংশ্লিষ্ট ডিসি, রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পদের অনুসন্ধানও জোরদার করেছে দুদক। বুধবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি বলেন, 2025 সালের জানুয়ারিতে গঠিত 5 সদস্যের অনুসন্ধান দল 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোর অনিয়মের তথ্য প্রমাণ সংগ্রহ করছে। ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্তের আওতায় আনা হচ্ছে। এদিকে আদালতের নির্দেশে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালায় দুদকের একটি দল। উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অভিযানে ফ্ল্যাটে থাকা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এর আগে গত 22 জুলাই জলশিরি আবাসিক এলাকায় জিয়াউল আহসানের একটি বাসায় অভিযান চালিয়ে সাদা সোনা সহ বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল দুদক। কোর্টের আদেশ নিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিয়ে একটা টিম জিয়াউল আহসানের আজকে একটা ফ্ল্যাট ইনভেন্টরি করছে। মানে মূলত দুদক রিসিভার নিয়োগ দিয়েছে। রিসিভার নিয়োগ দেওয়ার প্রেক্ষিতে ওই ফ্ল্যাটে যে মালামাল কিংবা যে জিনিসপত্র আছে তার একটা ইনভেন্টরি করা প্রয়োজন, মানে তালিকা করার জন্য দুদক আজকে ফ্ল্যাটের দরজা খুলে এগুলোর তালিকা তৈরি করছেন। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি। হাজিরা শেষে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালের মামলায় আত্মসমর্পণ করার কথা জানিয়েছিলেন তিনি। তবে এর আগেই গোয়েন্দাদের হাতে গ্রেফতার হলেন সাবেক মন্ত্রী। তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। অর্থনৈতিক সমস্যা থাকার পরেও তরুণদের এই অদম্য শক্তি সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে তেজগাঁওয়ের আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু মোকাবেলা করা, পাশাপাশি অনেক সম্ভাবনাও রয়েছে। পরিকল্পনা অনুযায়ী তা কাজে লাগাতে হবে। তবে রাতারাতি কোনো কিছুই সম্ভব নয়। এ সময় দেশকে এগিয়ে নিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অনেক চ্যালেঞ্জ, এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সবকিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু একই সঙ্গে আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি। আশাবাদী উঠেছে এই জন্যে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হাঁটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। সরকারি হাসপাতালে শূন্য পদের বিপরীতে শিগগিরই নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, যত্রতত্র গড়ে ওঠা নার্সিং কলেজে ও মেডিকেল কলেজে সরকারি নিয়ম মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন নয়, তাই নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ফলপ্রসূ হয়েছে। এডিবির সহায়তায় দুই দেশের যৌথ উদ্যোগে $150 মিলিয়ন প্রকল্পের পরিকল্পনা নিচ্ছে সরকার।
এর আওতায় ফিলিপাইন থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হবে। 4 বছরের মানসম্মত কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন, আদর্শ ল্যাব তৈরি করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং বিপুল জনশক্তি বিদেশে রপ্তানি করা যাবে বলেও জানান তিনি। সেখানে একটা ব্রিজিং প্রোগ্রাম তৈরি করেছে। ব্রিজিং মানে তো আমরা আসলাম, এখন আমরা ফিলিপিন্স, যেমন ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স ম্যানিলা ক্যাম্পাস, ওদের কাছ থেকে আমরা যারা দক্ষ ট্রেনার তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা মাস্টার ট্রেনার তৈরি করব। যারা আমাদের অন্যান্য যে নার্সিং কলেজ তাদের যে ফ্যাকাল্টি আছে তাদেরকে ট্রেন আপ করতে পারে। অ্যাম্বিশন যে আমাদের সরকারি যে 73টা নার্সিং কলেজ আছে, ইনস্টিটিউট আছে, এটার আপনার 100% ফ্যাকাল্টি তাদের মান যাতে বৃদ্ধি পায় সেটা আমাদের প্রকল্পের মধ্যে আমরা সেই প্রভিশন রাখবো। জনগণের জন্য আরো সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল সব পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণে প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে 101 শয্যায় উন্নীত করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। সেখানে ফিজিওথেরাপি, প্যাথোলজি ও আইসিইউ সুবিধা যুক্ত করা হবে। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস ইউনিট এবং উপজেলা হাসপাতালে ডায়ালিসিস বেড স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা একটা 2টা ফিজিওথেরাপি সেন্টার করতেছি, ওয়ান ফর দ্য লেডিজ, ওয়ান ফর দ্য জেন্টস, এবং 2জনই এক্সপার্ট থাকবে, একজন লেডি একজন জেন্টস। আমরা এখন যে নতুন বিল্ডিংগুলি করতেছি, উই আর কিপিং স্পেস ফর কিডনি ডায়ালিসিস। 10 বেডেড কিডনি ডায়ালিসিস শ্যাল বি established in উপজেলা লেভেল অলসো, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। উই হ্যাভ অলরেডি অর্ডার টু বাই দ্য ডায়ালিসিস মেশিন ফ্রম আওয়ার ওন সোর্স, এবং আমরা ডিসেম্বরের প্রথম থেকে আমাদের ফরেন এক্সচেঞ্জ আমাদের বাঁচবে। আমরা নিজেরা অনেক কম টাকা আমাদের মানুষদেরকে কিডনি ডায়ালিসিস দিব, এবং ডায়ালিসিসের জন্য আমাদের সরকার বাজেটও ট্যাক্স কমিয়েছে। সমাজের যেখানে পরিবর্তন দরকার, চলচ্চিত্র পরিচালকের তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে অভিবাসন ফিল্ম ফেস্টে তিনি আরও বলেন, দেশের মাইগ্রেশন ব্যবস্থা নিয়ে যতটা মনোযোগ দেওয়া প্রয়োজন এখানে ততটা দেওয়া হয়নি। অর্থনৈতিক সমস্যার কারণে অবৈধ পথে বিদেশে যেতে গিয়ে অনেকে প্রতারিত হন বলে মন্তব্য করেন তিনি। চলচ্চিত্রের মাধ্যমে মাইগ্রেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পরিচালকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। আমাদের গার্মেন্টস রপ্তানি RMG, আর একটা হচ্ছে আপনার এই আমাদের ছেলেরা বিদেশ যাচ্ছে, ঝুঁকি নিচ্ছে, নিয়ে ওখানে গিয়ে যে রেমিটেন্সটা পাঠাচ্ছে, এটাই আমাদের একমাত্র সম্বল। এই সম্বলের উপরে ভর করে কিন্তু আমাদেরকে চলতে হয়। যে যারা যেতে বাধ্য হচ্ছেন বা হবেন, তাদের যাওয়ার পথটা ঠিকভাবে বাতলে দেয়া, যে আসলে কীভাবে যেতে হয়, যাওয়ার পথে কী কী বাধা আছে, কী তার করা উচিত না, কী তার করা উচিত, এবং মধ্যস্বত্বভোগী যারা যারা থাকে তাদেরকে চিহ্নিত করা। রাজধানী জুড়ে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সিএনজি চালিত যানবাহন। এছাড়াও বাসাবাড়িতে গ্যাসের অভাবে রান্না নিয়ে বিপাকে জনসাধারণ। বাধ্য হয়েই ভরসা করছেন বৈদ্যুতিক চুলায়। এর ফলে চুলা বিক্রির সাথে বাড়ছে বিদ্যুৎ খরচ, অথচ আগের মতোই আছে গ্যাস বিল। ক্রমে গ্যাস সংকট বেড়ে চলেছে জনদুর্ভোগ। এতে ধুঁকছে যানবাহন, ভুগছে জনসাধারণ। কেউ ভোর 4টা, কেউ 5টা থেকে গ্যাসের জন্য অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়েছেন। এছাড়া রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। আর বাড়তি ভাড়া গুনে চালকদের দীর্ঘ অপেক্ষার মূল্য চুকাচ্ছেন যাত্রীরা। একই চিত্র বাসাবাড়িতেও। রান্নার সব উপাদান আছে, নেই শুধু গ্যাস। তাই বাধ্য হয়েই বৈদ্যুতিক চুলা ও রাইস কুকার কিনছেন অনেকে। তবে অস্থায়ী সমাধান হিসেবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করেও নাখোশ জনসাধারণ। কেউ কেউ বলছেন সংকট থাকার পরও দিতে হচ্ছে গ্যাস বিল। একই সঙ্গে বৈদ্যুতিক চুলায় রান্নার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। গ্যাসের অনেক ভোগান্তি, তবুও ভোর 4টা থেকে আমরা এখানে সিরিয়াল দিয়ে পাম্পে রয়েছি। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া, কোনো গ্যাস পাইতেছি না। 2 ঘন্টা বসা ছিলাম, এখন গ্যাসের পাম্পে লাগাইছে, বলতেছে গ্যাস ঢুকবে না, গ্যাস ট্যাঙ্কিও খালি। গ্যাসের লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং সিলিন্ডার কিনতে গেলে দেখা সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, দাম বেশি। লাইন আছে আর কি, কিন্তু গ্যাস আসে না, লাইনে আসে না আর কি, আগুনই জ্বলে না।
এই কারণে আর কি এখন ইলেকট্রিক চুলা কিনতেছি। মাসে বিক্রি করতাম 10টা 15টা, এখন আমাদের এমনও দিন যায় প্রতিদিন 10-12টা আমাদের সেল হয়। নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে বাপেক্স। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁওয়ে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ প্রকল্পের আওতায় গতকাল আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করা হয়। আজ থেকে পুরোদমে চলছে ড্রিলিং কার্যক্রম। বাপেক্স জানিয়েছে প্রাথমিকভাবে 1550 মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্য ঠিক করা হয়েছে। মাটির নিচে 2টি সম্ভাব্য গ্যাস জোন চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, 45 দিনের খনন কাজ ও পরবর্তী 15 দিনের ডিএসটি পরীক্ষার পর গ্যাসের প্রকৃত মজুদের পরিমাণ জানা যাবে। কূপটি সফল হলে প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য 780 কেজি আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে আনারসগুলো হস্তান্তর করেন ত্রিপুরা রাজ্য সরকারের হর্টিকালচার বিভাগ। এর আগে গত 1 জুলাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের জন্য উপহার হিসেবে 600 কেজি হাড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য রক্ষায় অশুল্ক বাণিজ্য বাধা দূর করে ইউরোপীয় রপ্তানিকারকদের জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জে মার্ক সেরে শার্লে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ফরাসি বাজারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ফরাসি ও অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলো বিভিন্ন নিয়ন্ত্রক, কারিগরি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হচ্ছে। তিনি আরও বলেন, ইউরোপীয় কমিশনের লক্ষ্য হলো উভয় পক্ষের ব্যবসায়ীরা যেন সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশে ব্যবসা করতে পারে। এ সময় দুই দেশের সম্পর্ক রক্ষায় কূটনীতি, বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম। রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার ও 180 দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর মাধ্যমে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই-কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে 4টি ও বাইরে 4টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হলো, যা পরবর্তীতে দেশ জুড়ে সম্প্রসারণ করা হবে। এটি ডাক বিভাগের পরিচালনায় ব্যয় কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়। নগদ, যেহেতু সরকারের নগদ বলেই কিন্তু মানুষের একটা আস্থা আছে, এই জন্য কিন্তু মানুষ আমাদের কাছে আসছে, দিন দিন আসছে, বাড়ছে। আমরা দেখি কিভাবে নগদের সার্ভিসটা আরো উন্নয়ন করা যায়। এখানে প্রত্যেক মান্থলি প্রায় 40-45 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়। ইটস এ লট অফ মানি, এবং এটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, সুযোগ আছে সেখানে। ঠাকুরগাঁওয়ে বিজিবির আয়োজনে সীমান্তবর্তী শিক্ষিত বেকার তরুণদের কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বালিয়াটাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। 2 আগস্ট থেকে প্রশিক্ষণের ক্লাস শুরু হবে যা চলবে 19 নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। 4 মাসব্যাপী কম্পিউটার পরিচিতি, অপারেটিং ও ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে দ্বিগুণ শাস্তির বিধান রেখে ভারতের লোকসভায় কণ্ঠভোটে পাশ হলো প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিল, যাকে বলা হচ্ছে পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল বা এন্টি পেপার লিক বিল। 2024 সালের আইনে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও নতুন সংশোধনীতে তা বাড়িয়ে 10 বছর করা হয়েছে। এছাড়াও দোষীদের 50 লক্ষ রুপি পর্যন্ত জরিমানা দেওয়ারও বিধান রাখা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা যোগ হবে। বুধবার লোকসভায় বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই কণ্ঠ ভোটে বিলটি গৃহীত হয়। জাপানে ভয়াবহ ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় কুমামাতোয় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 13 জন। খবরটি নিশ্চিত করেছে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সেখানে আটকে আছে এখনও অনেকেই। এরই মধ্যে প্রায় 10,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এছাড়া বিদ্যুৎহীন অবস্থায় আছেন হাজার হাজার মানুষ। ভূমিকম্পে কুমামাতোয় ধসে পড়া শপিং মলে আটকে পড়াদের উদ্ধারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে উদ্ধারকারীদের দল। এদিকে ভূমিকম্পের কারণে কুমামাতো প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 45টি চিকিৎসা কেন্দ্র। পাশাপাশি সপ্তদশ শতাব্দীর একটি দুর্গের বাইরের দেয়ালও ধসে পড়েছে। ইরাকে 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 20 জন, গুরুতর আহত হয়েছেন আরও 32 জন। হতাহতদের সবাই ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর সদস্য বলে জানিয়েছে আধা সামরিক এই বাহিনীটি। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে একযোগে হামলা চালায় তারা। মূলত গত মাসে IRGC নির্দেশিত 30টি ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি বাহিনী। এদিকে 5 দিনের যুদ্ধবিরতির পর জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান আকস্মিক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। তবে তা সফলভাবে প্রতিহতের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ ও শত্রুতা দমনে জাতিসংঘকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক বৈঠকে কথা জানায় বেইজিং। চীনের প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্য ও তার জনগণকে কোনোভাবেই বৃহৎ শক্তিগুলোর ভূ রাজনৈতিক কৌশলের বলি হতে দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের দখলদারিত্ব। এর দলে গাজায় পুনর্গঠন প্রচেষ্টা অসম্ভব করে তুলেছে। জাতিসংঘে ফিলিস্তিন প্রতিনিধি অভিযোগ করেন, অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানানো হয়। খেলাধুলার সংবাদ। মেহেদী হাসান মিরাজকে খেলোয়াড় হিসেবে অসাধারণ মনে করলেও বোর্ডের 2 অধিনায়ক রাখার নীতিগত সিদ্ধান্তে তাকে সরিয়ে অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। আর সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। Liton Das will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tawhid Hridoy and the vice captain of red ball remains as it is. এটা বলার সাথে সাথে এটা বলাটা খুবই জরুরি। মিরাজ ওয়াজ অ্যান এক্সেপশনালি সাকসেসফুল ক্যাপ্টেন। আপনি যদি লাস্ট 5টা সিরিজ যদি দেখেন, 4টা সিরিজ সে জিতেছে, হি হ্যাজ ডান ওয়েল। বাট আই হ্যাভ অলওয়েজ বিলিভড মিরাজ অ্যাজ আ ক্রিকেটার ফর বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত ঝড় তুলেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ইনিংসের শেষ 8 বলে অপরাজিত 31 রান করে জাফনার জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন তিনি। মাত্র 2 বল খেলে 1 রান থেকে শুরু করে শেষ ওভারেই একাই তোলেন 30 রান। শাহনেওয়াজ তাহানির করা সেই ওভারে হৃদয় মারেন টানা 3টি ছক্কা। এরপর একটি 2, আরও একটি ছক্কা এবং শেষ বলে একটি 4।
তার 387.50 স্ট্রাইক রেটের বিধ্বংসী ক্যামিওতে জাফনা 20 ওভারে তুলে 203 রান। জবাবে কলম্বো অল আউট না হয়েও থামে 183 রানে। জাফনা যেতে 19 রানের ব্যবধানে। এর আগে ইব্রাহিম জাদরান 65 বলে 95 রান করেন। সাকিব আল হাসান ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে 3 ওভারে 27 রান দেন। এ জয়ে 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাফনা। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের জন্য সুখবর। ইংলিশ ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রাক মৌসুমের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও মাঠে নেমেছেন এই উইঙ্গার। আল আহলির বিপক্ষে 1-1 গোলের ড্র হওয়ার ম্যাচে 69 মিনিটে বদলি হিসেবে নামেন ফারহান। ম্যাচে গোলের দারুণ এক সুযোগও তৈরি করেছিলেন তিনি, তবে তার শট রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। এর আগে নরউইচ সিটির বিপক্ষেও সিনিয়র দলে অভিষেক হয়েছিল তার। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব 18 দলে 17 ম্যাচে 7টি গোল করা ফারহান অনূর্ধ্ব 21 দলেও দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। এদিকে তাকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলানোর প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।